নমস্কার, পোস্ট এডিটের আজকের নতুন এপিসোডে আজকে আমার অতিথি প্রীতম। নমস্কার। প্রীতম দত্ত। ওর প্রথম ফিচার ছবি আসছে 4 জুলাই। ওর ছবির নাম উগ্র, আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে তার একটি পোস্টার রয়েছে। তো আজকে আমরা একটু কথা বলে নিই প্রীতমের সঙ্গে। আচ্ছা প্রীতম, তোমাকে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। প্রথম কথা যেটা একটা মানে শুভেচ্ছা এই কারণেই জানাবো যে কোনো প্রথম কিছুই সবসময় একটা আলাদা উত্তেজনা, আলাদা উন্মাদনা থাকে। তোমার প্রথম ছবি, এই ছবি বানানোর ভাবনাটা কিভাবে মানে শুরু? হ্যাঁ, তুমি তো খুব মানে বয়স যেটা তোমার মোটামুটি কমই, তার মানে খুব তাড়াতাড়ি ভেবেছিলে ছবি বানানোর কথা, সেইটাই আমার জানতে। অ্যাকচুয়ালি আমি যখন অনেক ছোট ছিলাম, আমি তখন থেকেই সিনেমা দেখা, মানে এমনি যেমন সবাই সিনেমা দেখে আমিও তেমনই দেখতাম। বাট আমার খুব একটা শখ ছিল, তখন ভিসিডি ডিভিডি পাওয়া যেত আমি যে সময়। তো ওই ভিসিডি ডিভিডি আমি ডেইলি বেসিসে কালেক্ট করতাম, মানে কিনে আনতাম, বাবাকে নাম মানে লিখে দিতাম ছবি, বাবা এনে দিত। কখনো বাড়িতে বারণও করেনি যে দেখতে না বা কিছু। তো আমি রোজ ওরকম ডিভিডি ভিসিডি সব ধরনের ছবি, বাংলা ছবি, হিন্দি ছবি, সাউথের ছবি তো তখন ডাব হয়ে আসেনি, তো ওরকম দেখতাম। তো ইচ্ছা হতো ছবি বানাবো। তো তারপরে একটা সময়ের পরে গল্প লেখা শুরু করি, তখন আমি ক্লাস 5-এ পড়ি। ইনফ্যাক্ট আজকে যে গল্পটা এখানে যেটার ওপরেই ছবি, সেই গল্পটা অ্যাকচুয়ালি বেসিক গল্পটা আমি ক্লাস 5-এ যখন পড়ি তখন লেখা। তারপরে যত বছর কেটে গেছে, এখন যখন বয়সটা অনেকটা পার করে এসেছি, তখন অনেকটা জিনিসটাকে ডেভেলপ করে তারপরে ছবি হয়েছে ডেফিনেটলি। তো আমি মনে আছে তখন লকডাউন ছিল, আই থিঙ্ক 2020। হ্যাঁ, সেই সময় আমি ফার্স্ট শর্ট ফিল্ম বানানো শুরু করি। মোবাইলে বানাতাম, যেহেতু কিছুই নেই, জিরো বাজেটে মোবাইলে বানাতাম, নিজেই এডিট করতাম, নিজেই সব করতাম। নিজের চ্যানেল ছিল একটা, ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ছিল, ওখানেই আপলোড করতাম। তো করে যখন ফার্স্ট আমি শর্ট ফিল্ম রিলিজ করি, তো দেখলাম মোটামুটি ভালোই রেসপন্স আসছে, ঠিকঠাক। তো তারপরে ওইটা কি করলাম যে একটা চললো, তো ঠিক আছে আরও বানাতে, এরকম বানাতে 10-12টা শর্ট ফিল্ম হয়ে যায়। তো একটা সময়ের পর মনে হলো যে বেশ, তো মানে প্রায় 1-1.5 বছর কেটে গেল ওরকম শর্ট ফিল্ম বানাতে অ্যান্ড ভালো রেসপন্সও পাচ্ছি। তো এইভাবে আর কতদিন অন্য কিছু করতে হবে। তো তখন অ্যাকচুয়ালি আমি প্ল্যান করি যে একটা ভালো মানে প্রপার প্রফেশনাল ওয়েতে একটা ভালো শর্ট ফিল্ম কনস্ট্রাক্ট করবার। আচ্ছা। বাট কি হয়, এই সেম গল্পটা ওটা আগে ওইভাবে বানাতে চেয়েছিলাম, ছোট করে একটা, বাট একটু বেটারভাবে, যেভাবে বানাচ্ছিলাম তার থেকে বেটারভাবে। বাট কী হয়, সেটা কোনো একটা মানে অনেক কারণের জন্য আর হয়ে ওঠে না। তো তারপরে যেটা প্ল্যান হয়, ফাইনালি যেটা প্ল্যান করি, না আমি এবার ছবি বানাবো। অ্যান্ড যেহেতু শর্ট ফিল্ম বানাতাম, ফিল্ম ফেস্টিভ্যালে যেতাম, তো ওখান থেকে অনেকের সাথে আমার পরিচয়ও হয়, ইন্ডাস্ট্রির যারা মানুষজন আছেন তাদের সাথে পরিচয় হয়। এবার একটা ছবি মানে প্রডিউস করা, ডিরেক্টর মানে হিউজ, মানে বড় অনেকগুলো স্টেপ আছে, সেগুলোকে পার করতে হবে। তো তার জন্য আমাকে জানতে হবে, প্রতিটা লোককে চিনতে হবে, তাদের সাথে কন্ট্যাক্টস করতে হবে, সেটা ছাড়া তো কখনো সম্ভব নয়। তো আস্তে আস্তে হয়, ওখান থেকে ফিল্ম ফেস্টিভ্যাল থ্রুতে কন্ট্যাক্ট, তাদের সাথে ডিসকাস করি আমি। তো অলমোস্ট 1.5 ইয়ার, মানে অলমোস্ট 1.5 বছরের কাছাকাছি আমি শুধু তাদের সাথে ডিসকাশনই করে গেছি, তার থেকে শুনে গেছি, প্রত্যেকের এক্সপিরিয়েন্স নিয়ে গেছি, প্রতিটা স্টেপ বাই স্টেপ, যে প্রোডাকশন, তারপরে পোস্ট প্রোডাকশন অ্যান্ড রিলিজ, পুরো এই যে 3টে ধাপ, অ্যান্ড স্পেশালি দ্য রিলিজ পার্ট, ইটস আ হিউজ থিং। তো এই প্রত্যেকটা জিনিসকে বোঝার পরে আমি এই ছবি বানানো শুরু করি, সেটা হচ্ছে 2023 সালে। ঠিক আছে। আচ্ছা, 23-এ শুরু করেছিলাম। হ্যাঁ, 23-এ শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি অনেকটা টাইম লেগেছে, বিকজ ছবিটাই এরকম যেটা টাইম টেকিং একটা প্রজেক্ট ছিল আমার। অলমোস্ট আমি 1 ইয়ার ক্যালকুলেট করেই চলছিলাম, বাট সেটা অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় অলমোস্ট 1.5 বছর প্লাস। হয় না, আমাদের অনেক রকমের ক্লিয়ারেন্সের দরকার পড়ে, সেগুলোরও টাইমের দরকার, তো সব মিলিয়ে এই 1.5 বছর দাঁড়িয়েছে। অ্যান্ড ছবি, সবথেকে বড় কথা, আমি না 2015 সালে যখন আমি ছোটো ছিলাম 7-এ, তখন আমি বাহুবলী দ্য বিগিনিং দেখি থিয়েটার্সে। তো ওই ফিল্মটা দেখার পরে আমার অ্যাকচুয়ালি ওই ফিল্মটা থেকে আমার সাউথের ফিল্মের সাথে ইন্ট্রোডাকশন। ওই ফিল্মটা দেখার পর আমার মনে ছিল যে একটা গল্পের থেকেও বড় হচ্ছে সেই গল্পের ইমোশন। ঠিক আছে, মানে একটা ইমোশন দিয়ে পুরো গোটা একটা ছবি কী করে দাঁড় করিয়ে বেরিয়ে গেল। তো সেখান থেকে আমার ওই একটা জেদ চাপে যে আমি ছবি বানাবো। ঠিক আছে, যেহেতু ইমোশনটা কাজ করতো, তো ওইখান থেকে একটা জেদই বলবো আমি। তো ওই ছবি বানানোর একটা ওইখান থেকে হলো যে বানাবোই বানাবো। তো সেখান থেকে আজ এই ছবি। অ্যান্ড অবভিয়াসলি আই এম আ বিগ ফ্যান অফ এস রাজমৌলি স্যার, ওনার থেকে আমি ইন্সপায়ার্ড। ঠিক আছে, অ্যান্ড অল ক্রেডিট গোজ টু হিম অলসো। মানে ওনার জিনিসপত্র আমি প্রচুর দেখি, ওনার থেকে আমি ইন্সপিরেশন নিই। ঠিক আছে, তো এটাই বলবো।
বাকি এই। আর এই যে কাস্টিং এর ব্যাপারে যেটা আমরা পোস্টারেও রজতাবদার মুখ দেখতে পাচ্ছি, তো এই কাস্টিংটা তো খুব একটা কঠিন হয়, যে নতুন ছবি যারা করতে আসে তাদের ক্ষেত্রে কাস্টিংটা নিয়ে খুব তাদের বিড়ম্বনায় পড়তে হয়। তো সেইটা কি সবটা একা হাতেই সামলালে? হ্যাঁ, আমি শুরু থেকেই মানে কাস্টিংয়ের সময় থেকে বা অলমোস্ট ইচ অ্যান্ড এভরিথিং আমার পুরোটাই নিজে হাতে সামলানো, বিকজ আমার প্রোডাকশন হাউস নতুন, আমি নতুন, তো আমার পক্ষে পসিবল না যে প্রচুর লোকজনকে মানে ইকুইপ করে রেখে দেওয়া। তো ওই কারণে কি হয়েছে, আমাকেই পুরোটা হ্যান্ডেল করতে হয়েছে। তো এবার বাকি কাস্টিংয়ের জন্য আমার অ্যাকচুয়ালি আমার সাথে রনিদার পরিচয়টা হয়েছিল, একটা ছবি এসেছিলো, অ্যাকচুয়ালি এখানে রেখে দিই বেটার হবে, একটা ছবি এসেছিল বিজয়া দশমী বলে একটা ছবি। তো ওই ছবিটার প্রিমিয়ারে আমার সাথে রনিদার দেখা হয়। ইনফ্যাক্ট ওই ছবিটার আমি একটা প্রমোশনাল শ্যুটও করেছিলাম। আচ্ছা। তো ওখান থেকে আমার সাথে রনিদার পরিচয় হয়, আমি ওনাকে স্যার বলে কথা বলি। তো স্যারের সাথে ওখান থেকে আমার পরিচয় হয়। তো তখন বলছিলাম, স্যার এরকম আমি একটা ছবি বানাবো আর আমার প্রথম ছবিতে আপনাকেই রাখবো। তো তারপর যখন আমি সত্যি প্রথম ছবি বানাতে চাই ওনাকে বলি, আর উনি এক কথায় রাজি হয়ে যায়। আই এম ভেরি লাকি যে ওনাকে আমি পেয়েছি আমার ছবিতে। আর যখন প্রথম দিন সেটে গেলে, তোমার তো আগে তো শর্ট ফিল্ম বানানোর অভিজ্ঞতা আছে, আর শর্ট ফিল্ম আর বড় সিনেমা সম্পূর্ণ তো দুটো আলাদা বল গেম। এবারে মানে আমরা বলি বটে সিনেমা ছোট বড়, কিন্তু সম্পূর্ণ আলাদা যে একটা জায়গা। প্রথম দিন যখন সেটে গেলে গিয়ে অনেক পরিচালকের যেটা হয় তার মনে হয় সবকিছুই কন্ট্রোলের বাইরে চলে গেছে সেটে। তোমার অভিজ্ঞতা কি প্রথম দিনে? ভালো মন্দ মিলিয়ে অভিজ্ঞতা হয়, বাট আমার মনে হয় কি হয়, শুটিংয়ের সব থেকে বড় প্রবলেম, সেটা বড় হোক মানে নতুন হোক বা একটু যারা সিনিয়র হোক, প্রত্যেকের ক্ষেত্রে না আমি একটা প্রবলেম আমার মনে হয় খুব রয়েছে, যেটা হচ্ছে আমাদের এখানে হয়তো একটু কম সিরিয়াসনেস আছে। আমাদের যে টিমমেটরা হয় তাদের মধ্যে, একটু টেকনিশিয়ানদের মধ্যে অনেকে ভালো আছে, বাট কিছু জনের জন্য একটু প্রবলেম হয়, বাট সেটাকে কন্ট্রোল করে নিতে হবে, মানিয়ে নিতে হবে, কিছু করার নেই সেটাতে। সেটা আমার সাথেও হয়েছে, অনেক ইনসিডেন্ট ঘটেছে যেটাতে ছবিতে ব্যাঘাত ঘটেছে, ঠিক আছে, সেগুলো অনস্ক্রিন বলাটা মানে অনেক বড় হয়ে যাবে, তো হয়। বাট আমি এইটাও বলবো যে আমাদের এখানে প্রচুর মানে আমাদের টেকনিশিয়ানদের মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে বাংলায়, সেটা তো বাট কিছু মানুষজনের জন্য কিছু মানুষজনের জন্য না হয়তো হয় না, ফুটে ওঠে না, বা টাইম কনস্ট্যান্ট, ইনফ্যাক্ট বাজেটটাও আমাদের অনেকটা কম হয়, যেহেতু আমাদের জিনিসটা অনেকটা কম্প্যাক্ট জায়গার মধ্যে করতে হয়, তো সেই জায়গা থেকে অবভিয়াসলি একটু প্রবলেম আছে। টোটাল কত দিনে শ্যুট করেছো ছবিটা? এই ছবিটা আমরা টোটাল শ্যুট করেছি মাত্র 16 দিনে, মাত্র 16 দিনে। আর তোমার পোস্টার দেখে যেটা আমার মনে হচ্ছে যে এর মধ্যে প্রচন্ড সেই মানে যুদ্ধ বিগ্রহ মানে লড়াই এসব রয়েছে, মানে অ্যাকশন জনরাটাকেই কি মেনলি ধরতে চেয়েছো? অ্যাকচুয়ালি হ্যাঁ, মানে আমার কাছে না একটা জিনিস খুব খুব ক্লিয়ার, যে অ্যাকশন ইজ দ্য বিগেস্ট ইমোশন। তো অ্যাকশন মানে একটা ছবির আমি সবসময় আমার গল্প ডেভেলপমেন্টই হয় যে স্টেপ বাই স্টেপ যাবে, যেতে 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 একদম ইমোশনটা এখন একদম ফুলফিল, একদম পিকে চলে গেছে, ইমোশনাল লেভেলটা গ্রো হয়ে গেছে ডেভেলপ সিনেমার মধ্যে, তখন অ্যাকশন অ্যান্ড অল। অ্যান্ড অ্যাকশনের থ্রুতে আমি সবসময় ইমোশনকে রিপ্রেজেন্ট করবার চেষ্টা করি। অ্যান্ড এটার যে থিমটা রয়েছে সেটা বেসিক্যালি ভায়োলেন্ট, একটু সবার মধ্যে সবার একটা জেলাসি, থিম অনুযায়ী যদি বলি। এছাড়াও মানে কাইন্ড অফ হয় না যে খুব ডেঞ্জারাস কিছু বা একটা ওয়ার্ম একটা ব্যাপার, যে সবার মধ্যে একটা টাসেল, সেই কারণে ইনফ্যাক্ট সিনেমার নামটা ওইভাবেই রাখা, উগ্র, কারণ এর থেকে বেটার নাম আমি কিছু খুঁজে পাইনি সিনেমাটাকে রেফার করবার জন্য আর কি বিষয়। অ্যান্ড ইনফ্যাক্ট আর একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইবো, এই ফিল্মের মেন কনসেপ্ট হচ্ছে লায়ন অ্যান্ড টাইগার, লায়ন ভার্সেস টাইগার, যে এদের মধ্যে যদি যুদ্ধ হয় কে জিতবে। তো এবার ওই কারণে মা দুর্গাকে উগ্র একটা বলা হয়, উগ্র রূপ, এরকম একটা ব্যাপার বলা হয়। তো যেহেতু লায়ন অ্যান্ড টাইগার, তো বোথ দ্য অ্যানিমালস আর লাইক ওই উগ্র, ফেরোসিয়াস, তো ওই কারণে এই ছবিটার নাম এটা। আর ছবিটা যখন তুমি ভেবেছিলে, ভাবার পরে মানে নর্মালি যেটা হয় যে ওই পাতা থেকে স্ক্রিন পর্যন্ত যাওয়ার জার্নিটা তো অনেকটাই থাকে, এটার কি চিত্রনাট্য কি তোমারই লেখা? একদমই, এটার গল্প, চিত্রনাট্য এবং যে ডায়লগস সবটাই আমার লেখা নিজে হাতে। তো যেটা আমি বলছিলাম একটু আগে, যে আমি ছোটো থেকে লিখি, তো ওই প্র্যাকটিস, মানে ওখান থেকে প্র্যাকটিস। ইনফ্যাক্ট আমি স্ক্রিপ্ট লেখা, যে ছবির যে প্রপার স্ক্রিপ্টের একটা ফরম্যাট হয়, সেটাও আমি মানে কি বলবো, প্রথমে গল্প লিখতাম, জানতাম না, একদম ছোটোবেলা ক্লাস 5। তারপর যখন ক্লাস 10-এ আমি মাধ্যমিক দিয়ে অনেকটা ফ্রি টাইম থাকে না, সব পরীক্ষার পরে ছুটি, তখন কী করবো
অন্য কিছুতে কিছু মাথা ছিল না, তখন ঠিক হয়েছে চলো এবার এটা নিয়ে আরেকটু ডেভেলপ করি। তখন ওই আজকাল তো আমাদের ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল, ওখান থেকে স্ক্রিপ্ট কী করে লেখে অ্যান্ড অল, সেখান থেকে শিখি, প্র্যাকটিস। তো এই আর কি বিষয়। আর এই যে তোমার যদি অ্যাকশন ফিল্ম যখন হয়, আমরা তো দেখি অ্যাকশন ফিল্মে তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা বেশ অন্যরকম করতে হয় এমনি একটা নর্মাল ফ্যামিলি ড্রামার থেকে। এটার মিউজিকের ব্যাপারটা ভাবনা চিন্তার জন্য কি ভেবেছিলে, মানে কারোর উপর দিয়ে নিশ্চিন্তে ছিলে না সেটা নিজের কোনো ইনপুট ছিল? বিজিএম এর মানে ব্যাকগ্রাউন্ড স্কোরের ক্ষেত্রে আমার যে করেছে নিরুপম মণ্ডল, এটা অ্যাকচুয়ালি ওরও প্রথম কাজ অ্যাজ আ, মানে এই কাজটা ওরও প্রথম ফিল্ম হিসেবে। তো ওর সাথে এখন আমার কথা হয়, তো আমি ওর থেকে কিছু রেফারেন্স চাই, কাজের রেফারেন্স, ও কী ধরনের কাজ করেছে, তো আমি শুনি, আমার মোটামুটি ঠিকঠাক লাগে। তো আমি ওকে তখন আমি একটা মানে বেসিক্যালি ওকে বলি, রেফারেন্স দিই। আমার খুব ফেভারিট একজন এম কিরামানি স্যার, তো ওনার কিছু বিজিএমের রেফারেন্স ওকে শোনাই যে এই রেফারেন্স, আমার এই ধরনের জিনিসপত্র পছন্দ, আমার এই ধরনের মিউজিক পছন্দ। অ্যান্ড আমি ওকে একটু পুরোনো সিনেমার দিনেরই রেফারেন্স দিয়েছিলাম, মানে পুরোনো বলতে খুব পুরোনোও না, 2003, 4, 5, ঠিক আছে, ওই টাইমটা একটা রেফারেন্স দিয়েছিলাম। তো সেই অনুযায়ী আমাকে কিছু ডেমো পাঠায়। এবার সেই ডেমো শুনে আমার মনে হচ্ছে কিছু জায়গার যে ঠিক আছে, কিছু জায়গা মনে হচ্ছে ঠিক না, সেগুলো আমি ওকে বলেছি। করতে 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 মানে এগোনো, অ্যান্ড লাস্টে যেটাও ফাইনাল কাজ ডেলিভার করেছে, ডেফিনেটলি ইটস অসাম, অ্যাটলিস্ট ফর মি ইটস অসাম। এবার বাকি তো অডিয়েন্স বলতে পারবে শুনে। আর গানের ক্ষেত্রে কি ভেবেছিলে? আরেকবার বলো। গানের ক্ষেত্রে কি ভেবেছো? গানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি হয়, আমার এটা খুব, আমি দেখি যত ছবি আমি দেখেছি, দেখেছি অনেক ছবিতে এরকম হয় যে গান না আচমকা এসে যায়, অল অফ আ সাডেন আউট অফ কনটেক্সট গান চলছে। তো আমি ওই জিনিসটাকে বরাবরই অ্যাভয়েড করতে চাই, যে অল অফ আ কনটেক্সট না, আমি গান তখনই রাখবো যখন সেটা আমার ছবিকে এগোতে, আমার স্টোরি টেলিংয়ে হেল্প করবে, মানে গানটা যদি তোমার ন্যারেটিভে একদমই ন্যারেটিভের পার্ট হতে হবে, অরেলস আমি গান রাখবো না। গান আমার যদি মনে হয় যে না স্ক্রিপ্টে গান দরকার নেই, আমি স্ক্রিপ্ট দিয়ে পুরো গল্পটাকে ন্যারেট করতে পারবো, আমি গান রাখবো না। বাট গান রাখতে হলে ন্যারেশনটাকে ফিট করতে হবে। তো স্ক্রিপ্ট লেখার সময় পার্টিকুলার দুটো সেকশানে আমার মনে হয়েছিল যে এইখানে ওই ন্যারেশনটাকে, ওই ইমোশনটাকে আমার এগিয়ে নিয়ে যেতে গেলে আমার গানের দরকার। তখন আমি তারপর আমাদের যে মিউজিক ডিরেক্টর দুজন আছেন, হিল্লোল আচার্য অ্যান্ড ইমন কল্যাণনাথ, তাদের সাথে আমি কথা বলি। তো ওদেরকে আমি আগে বলি যে আগে স্ক্রিপ্ট পড়ো, আমি গল্প কিছু বলবো না, স্ক্রিপ্ট পড়ো একদম ডিটেলে, পড়ে আমি যা যা কোয়েশ্চেন করবো বলবে যে তোমরা পাচ্ছ কিনা, আমি শুনবো, হ্যাঁ তোমরা বলছো। তারপরে যদি আমি দেখি যে তোমরা গল্পটা বুঝেছো, প্রত্যেকটা মানে পকেট, মানে আমার স্ক্রিপ্টটা হচ্ছে আমি এভাবে লিখি, ইচ অ্যান্ড এভরি সিনের সাথে না কানেকশান আছে। তো ফার্স্ট সিনের সাথে একটা কানেকশান বা একটা পে অফ, প্রতিটা ক্যারেক্টারের পে অফ, যে যেটা করছে সেটা একটা রিটার্ন কাইন্ড অফ। তো ওই জন্যই পকেটটাকে ছোটো ছোটো ওই লিঙ্ক বোঝা খুব ইম্পর্টেন্ট, নাহলে এই ছবি ন্যারেশনের জন্য গল্প মানে গান বানানো ইটস ইম্পসিবল হয়ে যায়। তো ওদেরকে আমি ওটাই বলেছিলাম যে তোমরা আগে আমাকে শোনাবে গল্পটা, তোমরা কী বুঝেছো। আমি যখন দেখলাম হ্যাঁ ফাইনালি ওরা বুঝেছে, তখন ওদের থেকে ওই গানগুলো আমার নেওয়া। টোটাল 3টে গান আছে, তো এই 3টে সেগমেন্টেরই আমার ওই ন্যারেশনের জন্য রাখা। আর ওরা খুব সুন্দর, মানে ওনারা ঠিক হবে না, ওনারা খুব সুন্দর কাজ করেওছেন, খুব ভালো কাজ করেছেন। আর গান গেয়েছে কারা? গান আমাদের এই ছবিতে একটা গান আছে লড়াই লড়ে নেবো বলে, অরিত্র ব্যানার্জি এই গানটা গেয়েছেন। অ্যান্ড তাছাড়া যে দুটো গান আছে, একটা হচ্ছে উগ্র টাইটেল ট্র্যাক, তো সেটা গেয়েছেন ইমন কল্যাণনাথ, যিনি মিউজিক ডিরেক্টর ওই গানেরও। অ্যান্ড প্লাস প্রাণ খুলে নাচ বলে একটা ছোট্ট একটা, মানে আইটেম নাম্বার তো নয়, ডান্স নাম্বার হিসেবে আমি রেফার করবো, একটু নাচের কাইন্ড অফ একটু গান, বাট তার মধ্যে ভর্তি ইমোশন, অ্যাকচুয়ালি সে ইমোশনাল সং। ওটা করেছেন হচ্ছে হিল্লোল আচার্য, তো উনিই গেয়েছেন। অ্যান্ড কম্পোজিশনও ওনার, সবই ওনার। আর যেহেতু তুমি সাউথের ছবির কথা বললে যে সাউথের সিনেমা তোমার দেখতে ভালো লাগতো, এবং যাদের যাদের কথা বললে তাদের ছবির অ্যাকশন কোরিওগ্রাফি তো একটা আলাদা জায়গায় পৌঁছাতো সবসময়। তোমার কি অ্যাকশন কোরিওগ্রাফি নিয়ে ওই সাউথের ধারাটাকে ধরে এগোনোর কোনো ভাবনা চিন্তা ছিল না, তুমি নিজের মতো করে কিছু তৈরি করতে চাও? অ্যাকচুয়ালি ওদের না কি হয়, মানে সাউথের ক্ষেত্রে ওনাদের যেটা হয়, আমার যেটা মনে হয়েছে, আমরা শুধু না লক্ষ্যটা করি যে কত বড় ভিজুয়াল, কত বড় অ্যাকশন, বাট অনেক ছবি ওদেরও এরকম আছে যে ছবিগুলো কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি, সেই ছবিগুলো কিন্তু আউটস্ট্যান্ডিং ভিজুয়ালস, বাট ওয়ার্ক করেনি জাস্ট বিকজ ল্যাক অফ স্টোরি টেলিং। যে ছবিগুলো হিট বা যে ছবিগুলো মানুষ ভালোবাসা দিয়েছে, সেগুলোতে একমাত্র দ্য স্টোরি অ্যান্ড দ্য স্ক্রিন প্লে জন্যেই হয়েছে, এছাড়া কিচ্ছু না। স্ক্রিন প্লে যদি ঠিক থাকে বা বেটার হয়, যদি মানুষের সাথে কানেক্ট করতে পারে, তবে গিয়ে হবে একটা ছবি, আমার মনে হয় ভালো। এটা আমার মনে হয়, অন্য কারো অন্য পার্সপেক্টিভ হতে পারে।
তো ওইটা আমার মাথায় ছিল, ইটস নট অ্যাবাউট অনলি ভিজুয়ালস। অবভিয়াসলি যেখানে যেখানে ভিজুয়ালস দরকার সেখানে সেখানে রাখা হবে, বাট যেখানে যেখানে আমার ক্যারেক্টার, ইমোশন, ডায়লগস দরকার সেখানে সেটাই করতে হবে। তো আমার কাছে ড্রামাটার ইম্পর্টেন্স অনেকটা বেশি রাদার দ্যান অনলি অ্যাকশন, এটাই বলবো। আর এখানে রজতাভ দত্ত ছাড়া আর কারা কারা আছেন, মানে তাদের? রনিদা বাদ দিয়ে আমাদের এখানে রয়েছে জয় ব্যানার্জি, এই ছবিতে রয়েছে, এছাড়া অরিজিৎ বিবর অ্যান্ড জিকো, ঠিক আছে, এরা তিনজন আমাদের ছবির মেন লিড, ঠিক আছে। তো বাকি কে কি ক্যারেক্টার প্লে করেছে, একদমই পুরুষ কেন্দ্রিক ছবি। হ্যাঁ, এটা সত্যি কথাই, এর পুরুষ কেন্দ্রিক, বাট এই ফিল্মের মধ্যে এমন একটা পয়েন্ট আছে সেটা ছবি দেখতে গেলেই বোঝা যাবে, যে একটা মানে ফিমেল ক্যারেক্টারের কত বড় একটা অংশ আছে, ঠিক আছে, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। যখন ছবিটা দেখবে তখন, আমি এখানে রিভিল করবো তাহলে মজাটা নষ্ট হয়ে যাবে, তো এই আর কি ব্যাপার। বাট হ্যাঁ, মানে তুমি যদি বলো যে হ্যাঁ মানে অনেকটা বেশি একটা ওই হয় না ম্যাসকুলিন একটা ব্যাপার চলে ওই জিনিসটার উপরে, বাট হ্যাঁ একটা যে নারীরও একটা ভূমিকা সেটাও আছে, কি বলবো। আর যেটা আবার ওই তোমার সাউথের কথায় ফিরে, যে সাউথের ছবি যখন তোমার ভালো লাগে, তুমি এটার রিলিজের ব্যাপারে কিরকম ভেবেছো? এটাকে কি তুমি কলকাতার বাইরে কোথাও ভাবছো? না, রাইট নাও আমরা কলকাতার বাইরে ওইভাবে করছি না, কারণ আমার মনে হয় যে আগে আমরা, যেহেতু এটা বাংলা ছবি, বাঙালির ছবি, তো ওই কারণে আগে আমরা ওয়েস্ট বেঙ্গল জুড়েই রিলিজ করব। আমরা চেষ্টা করছি যতটা ম্যাক্সিমাম পৌঁছানো যায় ততটাই আমরা চেষ্টা করছি। এবার বাকি মানুষ দেখে ডিসাইড করবে, আর আমাদের মানে আমাদের আমাদের আলটিমেট ছবির সাথে কী হবে সেটা মানুষের হাতে। বাকি আমরা বানিয়েছি, আমরা আর কি বলবো, এটা তো মানুষ বলতে পারবে না। মানে আর যেটা সবার একটাই জিনিস জানার থাকে, আমাদেরও সবার একটা জিনিসই জানার এবং সবার চাওয়ারও থাকে, যে নতুন কেউ এলে সে থাকুক, সে আরো কাজ করুক। তা তোমার এই ছবি তো হয়ে গেল রিলিজের কাজ, তো পরবর্তী কোনো প্রিপারেশন কি শুরু হয়েছে? অবভিয়াসলি আমাদের এখন যেহেতু মান্থ অলরেডি জুলাই চলছে, তো আমার প্ল্যান চলছে আমাদের একটা নতুন ছবি, অলরেডি প্রি প্রোডাকশন স্টার্ট হয়ে গেছে। তো ওই ছবিটা আমরা অগস্ট কি সেপ্টেম্বর থেকে হয়তো ফ্লোরে যাব, মানে সব যদি ঠিক থাকে আশা করি আমরা ওটাই করতে চলেছি। তো ওটাও একটা টাইম টেকিং প্রজেক্ট হবে, অলমোস্ট 2 ইয়ার্স টাইম যাবে, 2 বছর মতো। এবং সেটাই কি কিছু জনরা শিফট হবে না তোমার এই জনরার মধ্যেই রাখতে? গল্পটা ডেফিনেটলি, গল্প তো চেঞ্জ হয়েই যাবে, মানে এরকম না যে এই সেম একটা কিছু বানানো, বাট দ্য ইমোশন উইল বি সেম, ইমোশনের জায়গাটা। এবং অ্যাকশনও থাকবে, অবভিয়াসলি অ্যাকশন ইজ আ পার্ট অফ ইমোশন, ওটা তো থাকবেই আমার, ঠিক আছে, এর কি ব্যাপার। বেশ ভালো লাগলো, তোমার ছবি সফল হোক, আরো অনেক ছবি বানাও। আর একটুখানি বলে দাও যে তোমার ছবি মানে দর্শকরা কবে থেকে দেখতে পাবেন? কি 4th জুলাই আপনাদের নিকটবর্তী সিনেমা হলগুলিতে রিলিজ করছে উগ্র, দ্য ফেরোসিয়াস উগ্র, বা ছোট্ট করে উগ্র। আপনারা প্রত্যেকে যাবেন, সপরিবারে যাবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। ভালো মন্দ যেটা মনে হবে সেটা অবভিয়াসলি ওপেন, আপনারা জানতে পারেন, অসুবিধা নেই, বাট আশা করি ভালো লাগবে। অ্যান্ড আমি বলবো যে আপনারা মানে অবভিয়াসলি হলে যাবেন, মানে খারাপ লাগলে সেটা দেখে বলবেন, নাহলে কি হয় কেউ হয়তো আর মানে আসবেই না, এরপরে পরবর্তীকালে আসতে সবাই ভয় পাবে। মানে আমি চাই শুধু আমি না, এরকম আরও 100টা প্রীতম দত্ত উঠে আসে, খুব ভালো হয়, কারণ নতুন দরকার না, হবে কি করে। তো এই আর কি ব্যাপার। একদম, আমরাও চাই যে আপনারা সবাই ছবি দেখুন, খারাপ লাগলেও ছবিটা দেখে বলুন, না দেখে ছবি খারাপ বলবেন না, কারণ এটা এখন বাংলা ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার দৌলতে। সোশ্যাল মিডিয়া জাজ করবেন না, ছবি দেখুন, সবাই মিলে দেখুন। নমস্কার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।